সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ছবিতে যেই রুলস নাম্বার 1টি দেখতে পাচ্ছি, গত ক্লাসে আমরা গত ভিডিওতে এই নিয়মটি আমরা শিখেছিলাম, আর সেটি হচ্ছে অবিন্যস্ত উপাত্তের গণসংখ্যা সারণী নির্ণয় করা। আজকে আমরা এর পরের নিয়মটি আলোচনা করব। সেটি হচ্ছে অবিন্যস্ত অথবা বিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হয়। তো আশা করি গত ক্লাসের মতো আমরা এই বিষয়টিও সঠিকভাবে বোঝার চেষ্টা করব। প্রথম আমরা বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্ত কাকে বলে সেই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। বিন্যস্ত উপাত্ত হচ্ছে আমরা পরীক্ষার প্রশ্নে বা প্রশ্নপত্রে এই ছকের মাধ্যমে যেই প্রশ্নগুলো পাই, যে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা থাকে, এই ধরনের যে অঙ্কগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে আমাদের বিন্যস্ত উপাত্ত। যেমন 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, এই ধরনের শ্রেণী যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের বিন্যস্ত উপাত্ত। আর অবিন্যস্ত হচ্ছে আমরা গত দিনের ক্লাসে যেটা দেখেছিলাম যে এরকম যেগুলো কমা কমা দেওয়া আকারে থাকবে সেগুলো হচ্ছে আমাদের অবিন্যস্ত উপাত্ত। এখন আমরা অবিন্যস্ত উপাত্ত থেকে আমরা ট্যালির সাহায্যে গণসংখ্যা নির্ণয় করেছিলাম। আজ আমরা দেখব যে এরকম যদি শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা ছক দেওয়া থাকে তাহলে কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হয়। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেভাবে আমরা ট্যালির সাহায্যে গণসংখ্যা নির্ণয় করেছিলাম সেখানে আমরা শ্রেণী নির্ণয় করেছিলাম, কিন্তু এখানে আমাদের শ্রেণী অলরেডি দেওয়া আছে 6টি শ্রেণী, 1, 2, 3, 4, 5, 6। এই 6টি শ্রেণী আমাদের কি প্রশ্নে দেওয়া থাকবে, তাই আমাদের আর ঘর করার জন্য চিন্তা করতে হবে না। তাহলে আমরা 6টি ঘর করব, 1, 2, 3, 4, 5, 6। এভাবে 6টি ঘর করলে আমাদের আর 2টি কলাম এখানে অলরেডি দেওয়া আছে। যেমন শ্রেণীব্যাপ্তির ঘরে আমরা শ্রেণীব্যাপ্তির মানগুলো উঠিয়ে নেব এবং গণসংখ্যার যে ঘরটি আছে সেখানে গণসংখ্যার মানগুলি আমরা উঠিয়ে নিয়েছি। এখন যদি আমরা একটু আগের অঙ্কটার দিকে তাকাই, সেখানে আমরা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা ট্যালির সাহায্যে আমাদেরকে নির্ণয় করতে হয়েছিল। এখানে কোনো কি শ্রেণীগুলো বিন্যস্ত ছিল না, তাই আমাদেরকে এভাবে কষ্ট করে কিছু নিয়মের মাধ্যমে আমাদেরকে কি শ্রেণীব্যাপ্তি ট্যালির সাহায্যে গণসংখ্যা বের করতে হয়েছিল। আর এখন আমরা যে অঙ্কটি দেখছি সেখানে প্রশ্নপত্রে বিন্যস্তভাবে গণসংখ্যা এবং শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। এখন ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার মূল পদ্ধতিটি হচ্ছে, প্রথমত আমরা যে কয়টি শ্রেণী প্রশ্নে দেওয়া থাকবে সেই কয়টি শ্রেণী আমরা লিখে নেব এবং শ্রেণীগুলো লেখা হয়ে গেলে আমরা শ্রেণীতে এবং গণসংখ্যার যে মানগুলো আছে সেগুলো তুলে নেব। নেওয়ার পর ক্রমযোজিত গণসংখ্যার প্রথম খালি ঘরে, এই যে আমাদের প্রথম যে খালি ঘরটি আছে, এই গণসংখ্যা যা আছে প্রথম গণসংখ্যাটি এই ক্রমযোজিত গণসংখ্যার ঘরে বসিয়ে দেব। তাহলে আমাদের এখানে ক্রমযোজিত গণসংখ্যা প্রথম ঘরে কত আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে আছে 8। তাহলে আমরা প্রথম 8 লিখে নেব। এখন দ্বিতীয় কাজ হচ্ছে প্রথমটা এখানে বসিয়ে দিলাম এবং দ্বিতীয় কাজ হচ্ছে এই যে কোনাকুনি ঘর, এই ঘর এবং এই 8 মানে গণসংখ্যার ঘরের দ্বিতীয় ঘর, ক্রমযোজিত গণসংখ্যার ঘরের প্রথম ঘর, এই দুইটা যোগ করে তার নিচে বসাবো। তাহলে 12 এবং 8 আমাদের এখানে যোগ করলে কত হচ্ছে বন্ধুরা? 20। এইভাবে এবার পরবর্তী আবার খেয়াল করো, এই 12-র নিচে আছে আমাদের 15 এবং এই কোনাকুনি ঘর হচ্ছে 20। তাহলে আমরা আবার কোনাকুনি যোগ করব, করে তার নিচের ঘরে বসাবো। তাহলে 20 যোগ 15 আমাদের হচ্ছে কত? 35। এখন দেখো বাকিটা তোমরা বুঝে গেছো। তাহলে আমাদের এবার আবার আমরা কোনাকুনি কি করব? যোগ করব, করে তার নিচের ঘরে বসাবো। তাহলে আমাদের এখানে আছে 18, এখানে আছে 35। তাহলে আমাদের যোগ করলে হচ্ছে 8 5 13, 3 হাতে 1, 3 আর 1 4 আর 1 5। তাহলে আমাদের এখানে হচ্ছে কত? 53। আর এবার দেখো এই কোনাকুনি যদি আমরা যোগ করি তাহলে 53 + 7 এখানে হচ্ছে আমাদের 60। তাহলে আমাদের
গণসংখ্যা ছিল হচ্ছে এখানে মোট গণসংখ্যা যদি আমরা এভাবে লিখে দিই সামেশন fi সমান সমান 60, আর আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের হলো 60। তাহলে আমরা বুঝবো আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটি কি সঠিক হয়েছে। এখন বন্ধুরা একটু লক্ষ্য করো, আমাদের প্রশ্নে লেখা ছিল নিচে 60 জন শিক্ষার্থীর সাময়িকী পরীক্ষার প্রাপ্ত নম্বরের গণসংখ্যা দেওয়া হলো। তাহলে আমরা যখন গণসংখ্যাগুলো নির্ণয় করেছিলাম তখন ছকে যখন তুলেছিলাম তখন দেখলাম যে আমাদের সবগুলো গণসংখ্যার যোগফল কত 60। এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার পরও দেখলাম যে আমাদের ক্রমযোজিত গণসংখ্যার শুরুটা ছিল গণসংখ্যার সমান এবং শেষে আমরা সর্বশেষ সংখ্যা যেটা এটা হচ্ছে আমাদের এই গণসংখ্যার সাথে কি হলো মিলে গেল। যদি এভাবে মিলে যায় তাহলে বুঝতে হবে যে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা ছকটি ঠিক আছে, আর যদি আমাদের এটা না মিলে যায় তাহলে বুঝতে হবে যে কোথাও ভুল হয়েছে। এখন বন্ধুরা দেখো, যদি বিন্যস্ত উপাত্ত থাকে তাহলে খুব সহজে আমরা এভাবে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে পারি। আর যদি আমাদের উপাত্তগুলো অবিন্যস্ত অবস্থায় মানে এই পূর্বের অবস্থায় থাকতো তাহলে আমরা কি করতাম, প্রথমে এখান থেকে আমরা ট্যালির সাহায্যে গণসংখ্যা নির্ণয় করতাম এবং গণসংখ্যা নির্ণয় করার পর আমাদের হচ্ছে সেই গণসংখ্যাগুলো দিয়ে মানে এখানে আরেকটা ঘর আমাদের অতিরিক্ত করতে হতো। তাহলে তখন অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমাদের ঘর করতে হতো 4টা কলাম প্রয়োজন হতো কয়টি 4টি, আর বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমাদের কলাম প্রয়োজন হয়েছে কয়টি 3টি। ঠিক আছে, তো আমরা আজকে বুঝতে পারলাম যে কিভাবে গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হয়। এখন আমরা যদি পূর্বের অঙ্কটার দিকে তাকাই, এখানে এই গণসংখ্যা থেকেও চাইলে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে পারবো। তা আমি তোমাদেরকে এই অঙ্কটা থেকে সেটা বুঝিয়ে দিচ্ছি। যেমন প্রথম গণসংখ্যা ছিল কত 5, আমরা যদি এখানে 5 বসাই তাহলে দ্বিতীয় গণসংখ্যা হবে কোনাকুনি গুণ মানে উপরের 5 তার সাথে 4 এভাবে 9। আচ্ছা, আমরা এখানে একটা ছকের মাধ্যমে আলাদা একটা ছক করি, এখানে দেখিয়ে দিই। প্রথম সংখ্যা হচ্ছে 5, এটা আমরা লিখলাম। তাহলে দ্বিতীয় ক্রমযোজিত গণসংখ্যা 5 আর 4 হলে কত হবে 9, তারপরে কত হবে 9 আর 4 হলে কত হবে 13, 13 আর 5 কত হবে 18, এইভাবে 18 আর 3 কত হবে 21, 21 আর 4 কত হবে 25, 25 আর 5 30। এখন বন্ধুরা দেখো, এই যে আমাদের এই অঙ্কটার ভিতরে কিন্তু আমাদের শুধু গণসংখ্যা নির্ণয়ের পদ্ধতি ছিল, তাই আমরা এখানে ঘর করেছিলাম 3টি। কিন্তু এখন আমরা শিখলাম কি ক্রমযোজিত গণসংখ্যা, তাই আমরা এখানে ছোট একটা ঘরের মাধ্যমে তোমাদেরকে এই অবিন্যস্ত অঙ্কটার গণসংখ্যার সাথে সাথে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করে দেখালাম। তো আমাদের পরবর্তী যে নিয়মটা রুল 2, এখানে আমরা বলেছিলাম অবিন্যস্ত অথবা বিন্যস্ত উপাত্ত থেকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়। তাহলে আমরা গণসংখ্যা থাকলে আমরা সহজেই ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে পারবো, কিন্তু যদি অবিন্যস্ত থাকে তাহলে আমরা যে অঙ্কটা দেখালাম ওটার মতো 4টা ঘর করে আমরা প্রথমে শ্রেণীব্যাপ্তি, তারপর ট্যালি, তারপর গণসংখ্যা এবং শেষে ক্রমযোজিত গণসংখ্যা বের করব। ঠিক আছে, তো আজকে আমাদের গণসংখ্যার সাথে সাথে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার পদ্ধতি শিখতে পারলাম। এর পরের ভিডিওতে আমরা এর পরে যেই রুলসগুলো আছে সেই রুলসগুলো সম্পর্কে তোমাদের নতুন কিছু শেখাবো। তোমরা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যে কোনো ধরনের প্রশ্ন তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে এবং লাইক করবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আগামী নতুন নিয়ম নিয়ে আমরা নতুন ভিডিওতে হাজির হব। সবাই ভালো থাকবে।